আচ্ছা, আজকে দুটো টপিক করাবো। হ্যাঁ, এগুলো এমনি বেশি ভালো ডেপথে করতে গেলে মাস খেয়ে যাবি, ঠিক আছে? বেশি ডেপথে করার দরকার নেই। হ্যাঁ, আমি একটা দেখবি লিংক পাঠিয়েছি, খান একাডেমির লিংক। ম্যাক্সওয়েল বোলসম্যান ইকুয়েশনটা, হ্যাঁ, ওটা অ্যাকচুয়াল বই থেকে পড়তে গেলে বাঁশ হয়ে যাবে। প্রচন্ড বড় বড় ডেরিভেশন আছে, এই আছে, অত সব জিজ্ঞেস করবে না। ওটার বেসিক জিনিসটা যে যে এই খান একাডেমিতে ওই পাতায় যা আছে ওইটা পড়ে চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ওইটা পড়ে যাবি। আর আরেকটা হচ্ছে ওই ল্যাটিমার ফ্রস্ট ইলেকট্রো ওই সেলের ওটার নোটসটাও পাঠিয়ে দিয়েছি। ওটাতেও বেশি ডেপথে গেলে মুশকিল। হ্যাঁ, কেন সো কল্ড এই এনইপি সিলেবাসেতে ডেপথে পড়ার গল্পটা উঠে গেছে। তোমাকে কনসেপ্ট জেনে তোমাকে ওইটা দিয়ে লিখতে হবে, এবারে কোয়েশ্চেন যা আসবে তার উপরে নির্ভর করছে। আচ্ছা, কেমিস্ট্রিতে প্রজেক্ট করতে বলেনি? স্যার কেমিস্ট্রিতে পরীক্ষা হয়ে গেছে, ইন্টারনাল। স্যার ওরা 5 পরীক্ষা মার্কস নিয়েছে, তার মানে করতে বলেছে। 5 মার্কসের পোস্টের ছিল। 5 মার্কস পোস্ট আর 10 মার্কসের ইন্টারনাল হয়েছে, মানে সব সাবজেক্টের পোস্টে। প্রজেক্ট দেয়নি তো, প্রজেক্ট করতে দেয়নি? না না, প্রজেক্ট দেয়নি। ঠিক আছে। আচ্ছা, আমি খান একাডেমিটা আগে খুলি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, পাচ্ছি। ম্যাক্সওয়েল বোল্টজম্যান, ম্যাক্সওয়েল, তোদের রয়েছে ম্যাক্সওয়েলস ল, ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন অফ গ্যাস ল। তো আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, air molecules surrounding us are all not traveling at the same speed। মানে ধর একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে গ্যাস রয়েছে, কোনো এয়ার রয়েছে, এয়ারের প্রত্যেকটা মলিকিউল সেম স্পিডেতে যাচ্ছে না, কোনোটা কি করছে। আমি দিয়ে আসি, দাঁড়া 1 সেকেন্ড। আচ্ছা, সবকটা গ্যাস, হ্যাঁ, সেম স্পিডেতে যায় না। আচ্ছা, মানে অলদো তোমার ঘরের টেম্পারেচার, ওই জায়গার টেম্পারেচারটা সেম থাকলেও, ইভেন ইফ অল দ্য এয়ার ইজ অ্যাট আ সিঙ্গেল টেম্পারেচার, হ্যাঁ, কিছু কিছু এয়ার মলিকিউল একটু তাড়াতাড়ি যাবে, কিছু কিছু যাবে মাঝামাঝি স্পিড, আর কিছু কিছু এয়ার মলিকিউল একদম যাবেই না, স্ট্যাগনেন্ট হয়ে থাকবে, হ্যাঁ, খুব আস্তে চলবে। হ্যাঁ, এটা যেরকম জলের মধ্যে স্রোতেতে মোটামুটি কাছাকাছি যায়, গ্যাসেতে আরো না, মানে গ্যাস মলিকিউলস, কাইনেটিক থিওরি অফ গ্যাস বলে, সব গ্যাস মলিকিউল গুলো মুভ, সলিডেতে মুভমেন্ট হয় না, লিকুইডেতে অর্ডার্ড মুভমেন্ট হয়, আর গ্যাসেতে র্যান্ডম মুভমেন্ট হয়। কাইনেটিক থিওরি অফ গ্যাস তাই বলে। হ্যাঁ, গ্যাসের একটা মলিকিউল এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছে, হ্যাঁ, কোনো ইয়ে হচ্ছে না তাতে, মানে এবারে ধাক্কা খেয়ে কেউ আস্তে হয়ে গেল, ধাক্কা খেয়ে কেউ জোরে হয়ে গেল, হ্যাঁ, একটা মলিকিউল পেছনে গিয়ে আরেকটা গ্যাস মলিকিউলকে ধাক্কা মারলো, সে যে মলিকিউলকে ধাক্কা মারলো তার স্পিড বেড়ে গেল, আর নিজের তার স্পিড কমে গেল। সে কাইনেটিক এনার্জি ওই মলিকিউলটা আরেকটাতে ট্রান্সফার করে দিল, নিজে কাইনেটিক এনার্জি লুজ করে দিল। তো এইরকম অনেক গল্প ঘটছে গ্যাসের মধ্যে। তো তুমি যদি একটা কোনো কোয়েশ্চেন যদি আমরা একটা জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য স্পিড অফ আ মলিকিউল, এয়ার মলিকিউল, গ্যাসের ওর মধ্যে এয়ার মলিকিউলের স্পিডটা কি, হ্যাঁ, ওটা বলাটা খুব মুশকিল, কারণ বিভিন্ন মলিকিউলের বিভিন্ন স্পিড, তুমি তো বলতে পারবে না জিনিসটা, তাই তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা জিজ্ঞেস করি, instead of asking about one particular একটা পার্টিকুলার গ্যাস মলিকিউলের স্পিড, কোয়েশ্চেনটা যেটা জিজ্ঞেস করা উচিত,
what is the distribution of speed in a gas in a certain temperature? তার মানে একটা গ্যাসের মধ্যে কতগুলো মলিকিউল আসতে আছে, কতগুলো মলিকিউল বেশি আছে, জোর আছে, কতগুলো খুব স্লো আছে, কতগুলো ফাস্ট আছে, কার কি কি মানে তোমার সব মলিকিউল গুলো স্পিডটা কিরকম। হ্যাঁ, তো এই যে ম্যাক্সওয়েল আর বোলসম্যান এইটার মানে রিসার্চ করে বের করেছে। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন। বিকজ এটা কি করে, ইট শোজ হাউ স্পিড অফ মলিকিউলস আর ডিস্ট্রিবিউটেড ফর অ্যান আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস মানে হচ্ছে একটা গ্যাস মলিকিউল আরেকটা গ্যাস মলিকিউলের সঙ্গে রিয়াক্ট করে না, একটা গ্যাস মলিকিউল আরেকটা গ্যাস মলিকিউলকে ইনফ্লুয়েন্স করে না, হ্যাঁ, রিপেল করে না বা পুশ করে না বা পুল করে না, হ্যাঁ, ন্যাচারাল অ্যাট্রাকশন নেই, এই সব জিনিস সব আইডিয়াল, মানে তারা সব নিউট্রাল। তো সেই গ্যাসের ডিস্ট্রিবিউশনটা কি করে হলো, এই ওয়াই অ্যাক্সিসটা দেখতে পাচ্ছিস তো, যে অ্যারোটা যাচ্ছে, হ্যাঁ স্যার। ওটা হচ্ছে কতগুলো মলিকিউলস রয়েছে, আর নিচে হচ্ছে স্পিড। তো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে তুমি গ্যাস মলিকিউলস এ দেখছো কতগুলো মলিকিউল, এই যে এটা হচ্ছে স্পিড, এটা হ্যাঁ মলিকিউলসটা যদি ইনক্রিজ হয় তাহলে স্পিডটা কি হবে, ডিক্রিজ হয়ে যাবে? মলিকিউলস না, ওইসব কিচ্ছু নেই। মলিকিউলস ইনক্রিজ হলে স্পিড ডিক্রিজ ওরকম কোনো গল্প নেই, ঠিক আছে? এটার গল্পটা হচ্ছে মানে তুমি একটা ডিস্ট্রিবিউশন ধরো, একটা ক্লাসে একটা ডিস্ট্রিবিউশন মানে কি, ধর একটা ক্লাসে পরীক্ষা হলো, হ্যাঁ, একটা পরীক্ষা হলো, 100টা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে দেখা গেল 5টা স্টুডেন্ট 90%, 100% স্কোর করেছে। বেশিরভাগ দেখবি স্টুডেন্ট 40 থেকে 60-র মধ্যে ধর 60-70টা স্কোর করেছে, আর ফেল করেছে 0 থেকে 30-এর মধ্যে বাকি 10-12টা ফেল করেছে। মানে মাঝামাঝি স্পিডেতে তুই দেখবি যে মাঝামাঝি মার্কসেতে ম্যাক্সিমাম লোককে দেখবি, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো এই এরিয়াটার মধ্যে ধর এইটুকু এরিয়ার মধ্যে এই পার্টিকুলার এই এত স্পিডের এতগুলো মলিকিউল, কম মলিকিউল রয়েছে, এত স্পিডে, একদম লো স্পিডে খুব কম মলিকিউল রয়েছে, মাঝামাঝি স্পিডে, হ্যাঁ, মিডল স্পিডেতে সব থেকে বেশি নাম্বার অফ মলিকিউলস রয়েছে। এই যে এটা ধর 0 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, এটা 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 50 কিলোমিটার পার আওয়ারে মাঝামাঝিতে সব অ্যাভারেজ, সব থেকে বেশি অ্যাভারেজ হয়। ধর একটা পপুলেশনের মধ্যে লম্বা যদি হাইট দেখিস, ম্যাক্সিমাম ছেলেদের হাইট দেখবি 5 ফুট 6 ইঞ্চেস হচ্ছে, কিন্তু তার মধ্যে কয়েকটা ছেলে দেখবি, কম ছেলে 5 ফিট, 5.2, 5.3 এরকম হবে, আর কেউ কেউ আর খুব কম লোক লম্বা হবে 6 ফুটের ওপরে হবে। তাই তো এক্সট্রিম দিকগুলো তো কম হয়তো, কিন্তু মাঝামাঝি যে 5.6 থেকে 5.8 থেকে 5.4 সব থেকে বেশি হয়। ধর এটা 5.4 থেকে 5.8 থেকে 5.4, এই স্পিডের মধ্যে এতগুলো মলিকিউল রয়েছে। গ্রাফটা বুঝতে পারলি এবারে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। তার মানে 100টা যদি মলিকিউল অফ গ্যাস থাকে, হ্যাঁ, সব এটা যদি 100 মলিকিউল অফ এটা যদি 50 হয়, তাহলে প্রায় অলমোস্ট 50 মলিকিউল এই স্পিড রেঞ্জেতে ঘুরছে, হ্যাঁ, এই 50 কিলোমিটার স্পিডেতে ঘুরছে, আর 0 কিলোমিটারেতে খুব কম মলিকিউল ঘুরছে। মানে নিশ্চয়ই কিছু তো মুভমেন্ট হচ্ছে, তাই জন্য। আবার 0 আছে, 0 দিয়ে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম স্পিডটা এখানে আসছে। এবারে গল্পটা হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশনটা কি হবে। ধর যদি টেম্পারেচার বাড়িয়ে দিস, গ্যাসের মলিকিউল গুলো তো আরো স্পিডে নড়তে থাকবে, তাই তো? আরেকবার একটু রিপিট করুন। যদি টেম্পারেচারটা বাড়িয়ে দিস এবারে, হ্যাঁ। এই উঁচু কার্ভের উঁচুটা কোন দিকে চলে যাবে? উঁচুটা যদি টেম্পারেচার বাড়িয়ে দিস, কোন দিকে চলে যাবে? টেম্পারেচার বাড়ালে মলিকিউলের স্পিড কি হবে?
স্যার বাড়বে। মলিকিউলের স্পিড বেড়ে যাবে, তার মানে হাই স্পিডেতে, হ্যাঁ, এই দিকে কার্ভটা শিফট করে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, ডান দিক। বেশি নাম্বার অফ মলিকিউল হাই স্পিডে চলে যাবে, তাই তো? আমি এঁকে দেখাচ্ছি। দাঁড়া এক সেকেন্ড খুলুক। আচ্ছা, আমি গ্রাফটা আঁকছি। এটা আইডিয়াল কন্ডিশন 25 ডিগ্রি। এটা কি? দাঁড়া আমি পড়াচ্ছি মামা, এখন পড়াচ্ছি। বাবা, দাঁড়া মামা, আমি পড়াচ্ছি, একটু পরে বলছি। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেতে, এটা হচ্ছে স্পিড। এটা 0 কিলোমিটার পার আওয়ার। দেখ, এটা 100 কিলোমিটার পার আওয়ার। এটা 50 কিলোমিটার পার আওয়ার। নর্মাল দেখা যাচ্ছে যে, আর এই যে এইটা হচ্ছে কেউ ধর V1 ভেলোসিটি দিয়ে যাচ্ছে, কোনো গ্যাস এখান থেকে V2 ভেলোসিটি দিয়ে যাচ্ছে, কোনো গ্যাস আবার ওইদিকে যাচ্ছে V3 ভেলোসিটি দিয়ে। এবারে অ্যাভারেজ স্পিড একটা ক্যালকুলেট করা যায়, হ্যাঁ, ভেক্টর ডাইরেকশন দিয়ে ক্যালকুলেট করে, অত কমপ্লেক্সিটিতে আমি যাচ্ছি না। তো বিভিন্ন মলিকিউল বিভিন্ন স্পিডে যাচ্ছে। V1টা ধর খুব লো স্পিড, V2টা হচ্ছে মাঝামাঝি স্পিড, V3টা হচ্ছে খুব হাই স্পিড। নর্মালি দেখা যাবে, আর এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। 100টা মলিকিউলে কতগুলো মলিকিউল, নাম্বার গ্রাফটা অনেকটা এইরকম হবে। তার মানে এই রেঞ্জেতে ধর 40 থেকে 60, ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস আর প্রেজেন্ট। ঠিক আছে, ইন 40 to 60 ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস আর প্রেজেন্ট। এটা তো মানছিস? 40 to 60 ধর স্পিড, আমি কোনো ইউনিট দিলাম না, স্পিড এতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট। এটা ধর 100 মলিকিউল, এটা 100 মলিকিউল প্রেজেন্ট। আর জিরোতে 0 মলিকিউলস প্রেজেন্ট, 100-এতেও 0 মলিকিউলস প্রেজেন্ট। এইটা হচ্ছে ব্যাপার। এবারে if we increase temperature, কি হলো? কাইনেটিক এনার্জিও ইনক্রিজ করছে, তাই তো? হ্যাঁ স্যার। রেজাল্ট কি? গ্যাস মলিকিউলস start to move faster.
বেশি মুভ স্পিড বেড়ে গেলে কি হবে? কার্ভটা কি করলো? রাইটের দিকে শিফট করে গেল, তাই তো? ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল 100-র কাছাকাছি 90-এতে চলে গেল, তাই তো? ঠিক মানছিস তো? হ্যাঁ স্যার। তো তার মানে যদি এক্সাম্পল হিসেবে নিই যে মলিকিউলটার স্পিড আগে 50 ছিল, টেম্পারেচার ইনক্রিজ করার পর তার তার স্পিড হতেই 90 পারে হয়ে গেছে, তার 90 হয়ে গেছে। ওকে স্যার। 90 হয়ে গেছে। যার 30 ছিল তার হয়তো 70 হয়ে গেছে। মানে স্যার যে 30-এর মলিকিউলটা আর 50-এর মলিকিউলটা একই রেঞ্জে চলে এলো টেম্পারেচার বাড়ানোর পর। একই রেঞ্জে থাকবে না, মানে একই রেঞ্জ থাকবে না। ওর এনার্জি বেড়ে গেলে কি হলো? বেশি স্পিডে বেশি মলিকিউল পাবি। হ্যাঁ মানে ওটাই বেড়ে যাবে ওইটা। হ্যাঁ, এটার পর তুমি এক্সাক্ট স্পিড তো মাপতে পারছো না, গ্যাস তো বিভিন্নটা বিভিন্ন স্পিডে ঘুরছে, কেউ একটু বেশি কেউ একটু আস্তে। যেটা নর্মাল স্পিডেতে এরা নর্মাল টেম্পারেচারে এইখানে ছিল, সেটা ডান দিকে শিফট করে গেল। ঠিক আছে ঠিক স্যার। আছে, মানে এক্সাক্ট কিছু না, এক্সাক্ট রেশিও ওয়াইজ কিছু গল্প নেই। আর আবার ঠান্ডা যদি করে দাও তাহলে লেফটের দেখবি দিকে শিফট হয়ে যাবে। লেফটের দিকে চলে যাচ্ছে। তাহলে হাই এনার্জি লেফট, লেফট এই রাইট শিফট। আর লো টেম্পারেচার লেফট শিফট। তো বেসিক্যালি এই কার্ভটাকে বলা হয় ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। বেসিকটা বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে ম্যাক্সওয়েল এই এই জিনিসটাকে আবিষ্কার করেছে। হ্যাঁ বলো। স্যার বলছি নাম্বার অফ বল মলিকিউলস এর আগে ওটা কি লিখেছেন? কোনখানে বলতো? প্রথমে ডান দিকে? গ্রাফটার লেফট সাইডে নাম্বার অফ মলিকিউলস এর উপরে ওই অ্যারোটা দিয়ে কি লিখেছে? ব্ল্যাক কালারের। এইটা? স্যার তার উপরেরটা। এইটা? হ্যাঁ। ওটা 100 ও আচ্ছা। আর এটা 0। এইটাই এখানে লেখা হয়েছে। এইটাই বলছে y axis of Maxwell's Boltzmann graph can be thought of giving as number of molecules per unit speed. So if the graph is higher in a given region, it means there are more gas molecules moving with those speeds. তার মানে তুমি এই এই যে এই ছবিতে দেখলে, এটা কিন্তু সিমেট্রিক্যাল নয়। সিমেট্রি মানে কি? দুদিকে ইকুয়াল হাফ। এইটাতে কি দেখছো? ডান দিকে বেঁকে গেছে বা বাঁ দিকে বেঁকে গেছে। এটা সিমেট্রি নেই, কিন্তু এই গ্রাফের সিমেট্রি নেই। মাঝখানের লাইনটা এইখানে আছে, এদিকে কম এদিকে বেশি। আচ্ছা, এবারে কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ রুট মিন স্কোয়ার স্পিড মিন, মানে এইসব ডেফিনিশন জিজ্ঞেস করতে পারবি। এটা এসেছিল জানেন, আরএমএস ভেলোসিটি
অ্যাভারেজ বলেছে দিক আরএম থেকে ভালো থাকে। রুট মিন স্কোয়ার স্পিড। আচ্ছা, তুমি ভাববে ইউ মে থিঙ্ক দ্যাট দ্য স্পিড located directly under the peak of the is the average speed of the molecule of the gas, but ওটা নয় কিন্তু। হ্যাঁ, ওটা অ্যাভারেজ নয়, ওটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড। প্রবাবিলিটি ওই গ্যাস মলিকিউল ওর মানে হাইয়েস্ট প্রবাবিলিটি ওই স্পিডটা, ঠিক আছে? এটা ধরার জন্য ওটা অ্যাভারেজ স্পিড নয়, বাট দ্য স্পিড লোকেটেড ডাইরেক্টলি আন্ডার দ্য পিক। মানে এই যে পিকের তলায়, যে জাস্ট এই তলায় যে এই যে অ্যারোটা পয়েন্ট করছি, ওটা কিন্তু তার ভিপিটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, ওটা হচ্ছে ভিপি। Since it is the speed that is most likely to be found for a molecule of gas. এইখানে যে সব মলিকিউল গুলো রয়েছে এই জায়গাটাতে, হ্যাঁ, যে মলিকিউল গুলো এই স্পিডেতে যাচ্ছে এদের স্পিড কিন্তু কম, কিন্তু অ্যাভারেজ বলাটা ঠিক নয়। মানে ধর একটা পার্টিকুলার স্পিডেতে, এই ধর এই ভিপিতে যাই স্পিড হোক, একটা পার্টিকুলার স্পিডেতে প্রবাবিলিটি হচ্ছে অ্যাভারেজ না, তুমি মাপছো না প্রত্যেকটা মলিকিউল, প্রবাবিলিটি। হ্যাঁ, চান্স, চান্স মানে ধরো একটা কয়েন টস করলে 10 বার, চান্স হচ্ছে যে 5 বার হেডস পড়বে 5 বার টেলস পড়বে, তাই তো? প্রবাবিলিটি বলছো 0.5, হেডস পড়ার প্রবাবিলিটি 0.5, টেলস পড়ার প্রবাবিলিটি 0.5, ঠিক আছে? কিন্তু রোহিত শর্মা দেখা গেল যে 10টা ম্যাচের মধ্যে পরপর 9টা ম্যাচে টস হেরে গেছে, এটাও তো হতে পারে, তাই তো? এটা হচ্ছে প্রবাবিলিটি। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজেতে রোহিত শর্মা দেখা গেল যে অ্যাভারেজেতে 5টা টস জিতছে 5টা টস হারছে, কিন্তু সেটা তো হচ্ছে না। অ্যাভারেজ মানে মানে সবকটা করে ডিভাইডেড বাই 2 করলে, দুটো ইভেন্ট আছে ডিভাইডেড বাই 2 করলে তোমার অ্যাভারেজ হয়ে যাচ্ছে 5টা জিতছে 5টা হারছে, তাই তো? 5, মিড পয়েন্টটা বের করছে 5, ঠিক আছে তো? কিন্তু প্রবাবিলিটিতে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা রোহিত শর্মা কিন্তু 5টা, কোনোটাতে 7টা হারছে, কোনোটাতে 3টে জিতছে, এরকম হতে কোনোটাতে 7টা জিতছে 3টে হারছে, এই গল্পটা হতে পারছে। কিন্তু চান্স যদি ওটাকে তুমি স্যাম্পল নাম্বারটা তুমি যদি বাড়িয়ে দাও, হ্যাঁ, 100টা যদি মলিকিউলে তুমি দেখো, তখন মোটামুটি প্রবাবিলিটি আর অ্যাভারেজ মোটামুটি কাছাকাছি থাকবে। বুঝতে পারলি গল্পটা? হ্যাঁ স্যার। এটা হচ্ছে এই অ্যাভারেজ স্পিড, ভি অ্যাভারেজ এখানে দেখছে মাঝখানে, এটা হচ্ছে এটা 0, এটা 100, মাঝখানে 50, মোটামুটি 50-এর এই দিকেতে একটু বাঁ দিকেতে ম্যাক্সিমাম তুমি একটা করে মলিকিউলকে তুমি ইন্সপেক্ট করছো, দেখছো এই স্পিডেই চলছে, কিন্তু নাও হতে পারে সেই মলিকিউলটা হয়তো এই স্পিডেতেই চলছে। 100টা মলিকিউল আছে, একটা মলিকিউলকে তুমি ইন্সপেক্ট করে দেখলে, মেজার করলে, ও আচ্ছা এটা এই স্পিডে চলছে, আরেকটা মলিকিউল আরেকটু আস্তে চলছে, মানে কিন্তু প্রবাবিলিটি হচ্ছে তুমি যে এইখানে তুমি পাবে এই স্পিডেতেই চলছে, মোস্ট প্রবাবল স্পিডে চলছে, এটা অ্যাভারেজ নয় কিন্তু। আর রুট মিন স্কোয়ার স্পিড হচ্ছে, আচ্ছা, তো দেখা গেছে যে ম্যাক্সওয়েল ইকুয়েশনেতে অ্যাভারেজ স্পিড of a molecule in gas is actually located a bit to the right of the peak. ঠিক আছে? হ্যাঁ স্যার। অ্যাভারেজ স্পিড, এই যে পিকটা এখানে রয়েছে একটু রাইট, ওটা কিন্তু দেখা গেছে অ্যাভারেজ স্পিড। এইখানে দেখে, এটা রিজনটা হচ্ছে এইখানে কিন্তু হাইয়েস্ট স্পিড গুলো ওটা কিন্তু একটু কমে গেছে, এই দিকটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু তার অ্যাভারেজটা কিন্তু এইখানে আসছে, সবকটা ইন্ডিভিজুয়াল স্পিড অ্যাভারেজ করে এইখানে আসছে। কিন্তু পট করে একটা মলিকিউল যদি ভেতর থেকে তুলে তার স্পিডটা মাপো, তুমি কিন্তু ম্যাক্সিমাম চান্স এইখানে পাবে। এটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। দুটো, হ্যাঁ, এইটাই পড়ার।
এবারে পরেরটা হচ্ছে another useful quantity is known as the root mean squared speed, VRMS. এটা মানে it is the square root of the mean of the squares of the velocity. তার মানে এটা স্কোয়ার রুট অফ ভি স্কোয়ার, মানে v1 হচ্ছে একটা মলিকিউল, v2 হচ্ছে সেকেন্ড মলিকিউল, v3 এরকম করে vn অবধি, হ্যাঁ, ওটা স্কোয়ার করেছে, স্কোয়ার গুলোকে অ্যাড করলে, ঠিক আছে, ডিভাইডেড বাই n, কতগুলো মলিকিউল অফ গ্যাস, n ইজ দ্য মলিকিউল অফ গ্যাস, তাই তো, করে তার আন্ডার রুট করলে, এইটা হচ্ছে ভি আর রুট মিন স্কোয়ার স্পিড। এবারে তুমি জিজ্ঞেস করবে ওয়াই নট জাস্ট টেক অ্যান অ্যাভারেজ অফ দ্য ভেলোসিটি, সবকটা অ্যাভারেজ নিয়ে নিলেই তো হয়ে গেল, গল্পটা শেষ। আমরা তো শুধু অ্যাভারেজ নিয়ে নিলে হয়ে গেল, কিন্তু তুমি এখানে একটা গড়বড় রয়েছে। গড়বড়টা কি? গড়বড়টা হচ্ছে যে একটা ডাইরেকশন থাকে গ্যাস মুভমেন্টের, কেউ উপরে যাচ্ছে, কেউ ডান দিক যাচ্ছে, কেউ পেছন দিকে যাচ্ছে, কেউ তোমার দিকে সামনে আসছে, ঠিক আছে, তো তার মানে তাদের সবকটার একটা ডাইরেকশন রয়েছে, তার মানে ইটস আ ভেক্টর। এবারে ভেক্টরকে ওইটাকে তুমি অ্যাভারেজ কি করে, ডান দিকেরটার সঙ্গে তুমি বাঁ দিকের অ্যাভারেজ কি করে করবে? এই ডান দিকে এদিকে যাচ্ছে আর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, র্যান্ডামলি এদিক ওদিক সাইডে সাইডে চলে যাচ্ছে, তুমি কি করে করবে সেটা? তাই জন্য প্রবলেম রয়েছে, ওটা অ্যাভারেজেতে তুমি পারবে না করতে। হ্যাঁ, তোমাকে ভেক্টর ক্যালকুলেশন করতে হবে, আর ভেক্টরকে করতে গেলেই তাকে একটা স্কোয়ার করে দিলেই ভেক্টর ডান দিকে গেলে লেফট হয়ে যায়, বা বাঁ দিকে মানে মাইনাস স্কোয়ার করলে, যদি ধর বাঁ দিকে চলে যাচ্ছে, একজন ডান দিকে চলে যাচ্ছে, অ্যাজ পার অ্যাভারেজ করলে এটা বাঁ দিকে যাচ্ছে, কোন কোন স্পিডে যাচ্ছে, বাঁ দিকে 50-তে যাচ্ছে, ডান দিকে 50-তে যাচ্ছে। হ্যাঁ, এবার এই দুটোর অ্যাভারেজ করলে তুমি বলো গ্যাসের কোনো স্পিডই নেই, তুমি অ্যাভারেজ ধর, আমি এটা এঁকে দিচ্ছি, তাহলে তো কেটেই যাবে দুদিক থেকে। দাঁড়া এটাকে হাতটা দিতে, একটা গ্যাস মলিকিউল, আচ্ছা, আপনি একটু বাঁদিকে একটা যাচ্ছে, এক্সাম্পল দিতে পারবেন, এটা যেটা আপনি বললেন অ্যাভারেজটা? হ্যাঁ সেটাই আঁকছি, এটা আঁকছি, সেটা একটা গ্যাস মলিকিউল এদিকে -50 স্পিডে যাচ্ছে, আর একটা গ্যাস মাইনাস মানে এদিকে যেটা পেছন দিকে যাচ্ছে তার স্পিডটা কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তো আবার এদিকে এদিকে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, +50 হয়ে যাচ্ছে, তো পজিটিভ। এবারে এর অ্যাভারেজ কি হচ্ছে, 50 - 50 বেসিক্যালি তো 0। হ্যাঁ স্যার। তুমি তো এর অ্যাভারেজ স্পিডই তো বার করতে পারবে না, এটা তুমি 45 যদি করো -45, তাহলে কি এটা, ওটা রিলেটিভ স্পিড হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল স্পিড অফ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য গ্যাস মলিকিউলস কত টকবক করছে, এটা কিন্তু তুমি পাচ্ছ না। এই মাইনাসটাকে হাঁটাবে কি করে, মাইনাসটাকে মাইনাস এক্স হোল স্কোয়ার কি হয়ে যায়, এক্স স্কোয়ারই তো হয়ে যায়। হ্যাঁ স্যার। তারপরে এক্স, তুমি তো চাইছো এক্স, তাই তার মানে কি, তার আন্ডারেতে তুমি একটা রুট দিয়ে দিচ্ছ, তাই তো, তাহলে তুমি কি হয়েছে, +x-টাই পেয়ে যাচ্ছ। হ্যাঁ স্যার। গল্পটা তাহলে এইখানে এইভাবেই দাঁড়াচ্ছে, এইখানেই লিখেছে অ্যাভারেজ ইজ 0 সিন্স there are just many going right plus velocity and going to the left minus velocity, তাই জন্যে আমরা এটাকে স্কোয়ার করি টু মেক দেম অল পজিটিভ। তার মানে দিস এনশিওর দ্যাট টেকিং দ্য মিন
will not give us 0. এইভাবে ফিজিসিস্ট, এইভাবে ফিজিক্সের ঢপটা মারা হয়, বুঝতে পারলি? ফিজিক্স ইজ নট অ্যান এক্সাক্ট সায়েন্স, ভীষণ অ্যাজাম্পশনস আর ঢপ দিয়ে চলে ফিজিক্সের ঢপ। অ্যাজিউম করছে ইট ইজ টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি, কিন্তু পৌঁছয়নি এক্সাক্ট। ওখানে সব জায়গায় অ্যাজাম্পশন চলছে। যদি কোনো ফিজিসিস্ট তোকে বলে যে তোমাদের কি অ্যাজাম্পশনে চলে, ফিজিক্স ইজ অ্যান এক্সাক্ট সায়েন্স, যা দেখছি তাই হচ্ছে, ফিজিক্স মোটেই এক্সাক্ট সায়েন্স না, প্রচন্ড অ্যাজাম্পশনে চলে। হ্যাঁ হ্যাঁ, তুই যে বলে না দিস ইজ নট সায়েন্স, যেসব এসব পরে পিএইচডি টাইমে বলে, ওইসব বাজে কথা। এটাই হচ্ছে। আচ্ছা, এই যে এটা মুখস্থ করে নিবি। মিটার্স পার সেকেন্ড, 491 মিটার্স পার সেকেন্ড। ভিপিটা কি? ম্যাক্সিমাম প্রবাবিলিটি নিয়ন গ্যাসের। 293 কেলভিন রুম টেম্পারেচার, 293 কেলভিন রুম টেম্পারেচার। হ্যাঁ, আপনি যেটা বললেন না, it should be noted that all three of these quantities, তো এর কোশ্চেনটা কি, is there a reason we bother to talk about root mean square speed, এটা কি? এই তো আনসারটা তলায় ক্লিক করলেই পেয়ে যাবি। ও আচ্ছা, কাইনেটিক এনার্জি দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, এনার্জি তার মানে আমরা কি করছি রুটে, এটাতে কিন্তু আমরা তিনটে ডাইরেকশন, সব ডাইরেকশন গুলোকে আমরা তোদের আছে ইন 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন গ্যাসের মুভমেন্ট। এবারে তো তোমরা রুট মিন স্কোয়ার করে এই যে বিভিন্ন ডাইরেকশনের যে ভেলোসিটিটা তুমি নিচ্ছ, এটাকে কিন্তু তুমি অ্যাভারেজ করে নিচ্ছ, তাই তো? এই নিয়নের এক্সাম্পলটা পড়ে নিবি। আচ্ছা, এবারে কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ মিন? এর মানে কি, যতগুলো মলিকিউল এখান থেকে এখান নাম্বার অফ মলিকিউলস, এর আন্ডারে কতগুলো মলিকিউল আছে, যদি তুমি প্রত্যেকটা পয়েন্ট গোনো, তুমি টোটাল নাম্বার অফ মলিকিউলস পেয়ে যাবে। এরিয়া আন্ডারে এরিয়াটা, এরিয়া আন্ডার দ্য কার্ভটা কি ইন্টিগ্রেট যদি করো ইকুয়েশনটাকে, এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে তোমার বেসিক্যালি টোটাল নাম্বার অফ মলিকিউলস, তাই তো? প্রত্যেকটা লাইন ইন্ডিকেট করছে কতগুলো মলিকিউল আছে। এখানে 0, এখানে 1, 0 + 1 + 2 + 3 করে তুমি তো টোটাল এরিয়াটা তুমি যদি গোনো গ্রাফের মধ্যে, তুমি পেয়ে যাবে, বুঝে যাবে টোটাল কতগুলো গ্যাস মলিকিউল আছে। এটা টিপিক্যাল গ্রাফ ইকুয়েশনে, গ্রাফ করলে যে এটা হচ্ছে গ্রাফের বেসিক্স, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, টোটাল নাম্বার অফ মলিকিউলস। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর তোকে বললাম এই যে এই গল্পটা ডান দিকে করলে হট গ্যাসে এইদিকে চলে গেল, কোল্ড গ্যাসেতে এইদিকে চলে গেল। এটাই প্রথমে আপনি যখন বোঝাচ্ছিলেন তখন একটু কনফিউজ ছিলেন, সেই জন্য আমি ভেবেছিলাম ইনক্রিজ না ডিক্রিজ, ওটাই কনফিউজ ছিল। এইটা এই হচ্ছে গল্প। এগুলো কিছু কোয়েশ্চেন্স আছে, পড়ে যেতে পারিস। আমি দেখলাম এই খান একাডেমি, হ্যাঁ, সব থেকে বেদান্তুটাও খারাপ নয়, তবে খান একাডেমিটা আমার সব থেকে ভালো লাগে। বায়োলজিতেও মানে খান একাডেমি, ইটস আ ওপেন সোর্স রিলায়েবল সাইট, খুব সিম্পল। দেখ তোদের এই একটা যে কোনো বইতে, আমি তো 4-5টা বই খুলে দেখলাম, তাই জন্য এটা একদম ডাইরেক্ট তোদের পাঠিয়ে দিলাম। হ্যাঁ, পুরো জিনিসটা কতটা ইজি হয়ে গেল বলতো। হ্যাঁ স্যার। এবার তোকে আমি বইয়ের নোটটা দেখাচ্ছি কিরকম কমপ্লেক্স। দেখাচ্ছি মানে আমার কাজ হচ্ছে তোদের কতটা সোজা করে দিতে পারি, দ্যাটস অল। স্যার আজ থেকে তো ইউনিট 4 শুরু হলো আমাদের। হ্যাঁ, আজ থেকে তো ইউনিট 4 শুরু হলো আমাদের। হ্যাঁ, ইউনিট 4টা শুরু করে দিলাম, আর ওইটাকে শেষ করছি ওই দিকটা। তো ম্যাক্সিমাম টপিক তো হয়েই গেছে।
হ্যাঁ হয়ে গেছে, কিন্তু তোমার যদি 13 তারিখ ধরি আরেকটু স্পিড করতে হবে, মানে আমাকে, আমি তো ওখানে গন্ডগোলটা ওইখানেই তো করে ফেললাম না, আমার ওই কয়েকটা এতদিন আমি লস করে ফেললাম। স্যার আপনি কিছুদিন এক্সট্রা ক্লাস নিয়ে করে দিতে। হ্যাঁ নিশ্চয়ই, সেটাই তো করতে হবে, আর উপায় নেই তো। আচ্ছা ঠিক আছে স্যার, কোনো প্রবলেম। ও এটা এই বইয়েতে নেই, ওই 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 কম্পিউটারটাতে আছে, তারা আমি ইন্টারনেটেই তোকে দেখাচ্ছি। কেমিস্ট্রি লিব্রে টেক্সট থেকে, এটা নাম করা রিলায়েবল বই এটা। এইগুলো সব বোঝাচ্ছে, প্রথমেই শুরু করলো এই ইকুয়েশনটা দিয়ে, কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসেস। প্রথমে আমাদের হয়ে গেল এই থিওরিটা দেখে। প্রথমেই দেখে ট্যান হয়ে গেল। হ্যাঁ, এই যে জিনিসটা এইটা দেখলে আরো চাপ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি এই এই ইকুয়েশনটা তার কম্প্যারিজনেতে এইটা এটা এটা সোজা লাগছে না। হ্যাঁ স্যার। সব বইয়েতে এইরকম, T1 গ্রেটার দ্যান T2, এত বলার কি দরকার আছে বাবা। এবারে দেখো ওই একই জিনিস, এই যে তুমি এই বিভিন্ন ডান দিক বাঁ দিক সরেছ, এটা দেখাচ্ছে একটা হিলিয়ামের নিয়ন আর্গন সব মিক্সচারের সব 4টে গ্যাস মিক্স করে দেখাচ্ছে, সেই জিনিসটা তো এইটা দেখালেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার, এটা বেশি বেশি করে টেনশন বাড়িয়ে দেয় আবার। তারপরে এই যে রিলেটেড স্পিড এক্সপ্রেশনস, তুমি এইভাবে ক্যালকুলেট করছো গ্যাস গ্যাস কনস্ট্যান্ট, সি অ্যাভারেজ, এমপি কোনটা কার থেকে বেশি, মোলার মাস, এইসব এতগুলো তোমাকে অঙ্ক করাচ্ছে, অত সব তো আসবে না, বাকি ওই ইকুয়েশনটা দিয়েই তো তুমি করতে পারবে, করে এইটুকু। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন তোমাদের সিলেবাসে লেখা রয়েছে, এটাই তো 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, তিনটেই তো হয়ে গেল। এটা তো বুঝছো, ডান দিক হচ্ছে বাঁ দিক হচ্ছে 5 দিকে হচ্ছে, তাই জন্য তুমি ওটাকে স্কোয়ার করছো, তাই না? এই যে ওয়াই বি বদার টু স্কোয়ার, এই যে এই পার্টটা পড়ে নিবি, এটা হচ্ছে এনার্জির গল্প, স্পিডের গল্প হলো, এটা কাইনেটিক এনার্জির গল্প হলো এর তলায়, হাফ এমবি স্কোয়ার কাইনেটিক এনার্জি। জিনিসটা কতটা ইজি, এই মানে খান একাডেমিতে একই জিনিস কিন্তু পড়লি। ঠিক আছে, এবারে পরের চ্যাপ্টারটাতে যাই। ঠিক আছে স্যার। এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এখানে অনেকের অনেক কোয়েশ্চেন আছে, এখানে সব উত্তরগুলো পেয়ে যাবি, আপাতত এইটা লিখে নিবি সোজা, মানে এর থেকে ইজিয়ার তুই কোথাও পাবি না, মোট কথা। ওকে স্যার। মানে আমি পাইনি আর কি, হয়তো আছে কোথাও, আমি আমার মানে আমি খুঁজে পাইনি, আমি এটাই খান একাডেমি থেকেই পড়াই আর কি। না স্যার, খান একাডেমি অনেক ভালো, 12-এও তো দেখেছি, 11-12-এ। হ্যাঁ, যেখানে যা পাচ্ছিস তা খান একাডেমিতে সব থেকে সোজাতে দিয়ে দেবে, হয়তো কোনো কোনো সময় মনে হবে একটু কম আছে, কিন্তু কম নেই রে, সাফিসিয়েন্ট আছে, কিন্তু সব জিনিস পাওয়া যায় না। কিন্তু স্যার আমাদের জন্য এনাফ। হ্যাঁ তোমাদের পরীক্ষার জন্য এনাফ। আচ্ছা এবারে একটা বাজে জিনিস আমি পড়াচ্ছি, হোয়াট ইজ, মানে এটা হচ্ছে ল্যাটিমার ফ্রস্ট ইকুয়েশন, এটা ইএমএফ ডায়াগ্রাম, এটা আসতে পারে, মানে এটা শর্ট নোটস আসবে, 4-5 নম্বরের শর্ট নোটস দিতে পারে এটা।
তাই জন্য এটাকে মানে আমার এই চ্যাপ্টারটাকে মানে টপিকটা ভাল লাগে না। এই অক্সিডেশন স্টেট এটা একটা ঢপের জিনিস। এটাকে বলা হয়, আরেকটা ওয়ার্ড ইউজ করা হয়, অক্সিডেশন নাম্বার। এটা কি রিপ্রেজেন্ট করে? দ্য ডিগ্রি অফ অক্সিডেশন অফ অ্যান অ্যাটম ইন আ কম্পাউন্ড। ধর একটা একটা কম্পাউন্ড নিচ্ছি CO2, ঠিক আছে? তুমি ফার্স্ট অ্যাজাম্পশন করছো দ্যাট এটা কিন্তু একটা কোভালেন্ট বন্ড। ইউ আর অ্যাজিউমিং দ্যাট দিস ইজ অ্যান অ্যাজাম্পশন। প্রথমে একটা ঢপ করছো, সেটা হচ্ছে ইউ আর অ্যাজিউমিং দ্য বন্ড ইজ আয়নিক। তার এরপরে তুমি বলছো হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট, অফ কোয়েশ্চেনটা হচ্ছে অফ কার্বন ইন CO2। এখানে কি আছে? অক্সিডেশন স্টেট মানে একটা জিনিস মনে রাখবি, হাউ মেনি ইলেকট্রনস আর মিসিং ইন দ্যাট কম্পাউন্ড, ইন কার্বন। তুমি অ্যাজিউম করছো এটা আয়নিক বন্ড, অ্যাকচুয়ালি নয়, ওরা শেয়ার করছে অরবিটাল, কোভালেন্ট বন্ড। ইন কার্বন ইন CO2 কতগুলো ইলেকট্রন মিস করছে? নর্মালি কি হচ্ছে, অক্সিজেনটা কি করছে? একটা অক্সিজেন কি হচ্ছে 2-, তাই তো? আরেকটা অক্সিজেন কি হচ্ছে 2-। তাহলে এটা কি সি? আমি এখনো অক্সিডেশনটা লিখছি না। C+ O2 2-, O2 2-, তাই তো? তার মানে এটাতে কি হচ্ছে 4-, -4। অক্সিজেনের স্টেটটা হচ্ছে -4, বুঝে যাচ্ছে? তো এই এটাকে ব্যালেন্স করার জন্য, তার মানে কি 2- মানে কি, ইচ অক্সিজেন হ্যাজ টেকেন 2 ইলেকট্রনস। কোত্থেকে পেয়েছে? কার্বন থেকে নিয়েছে। তার মানে কার্বন কি হয়ে যাচ্ছে 4+ হয়ে যাচ্ছে। তাই জন্য অক্সিডেশন স্টেট অফ কার্বনকে আমরা কি বলছি? 4+ বা +4, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না, এটা অ্যাজিউম করছে যে এটা এটা হচ্ছে একটা আয়নিক বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক বন্ড। অ্যাকচুয়ালি ওরকম হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোভালেন্ট বন্ড। এখানে ডেল-, এখানে ডেল+, ডেল-। আর এইখানে কি হচ্ছে পাই বন্ডস, এখানেও পাই বন্ড। সিগমা বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড।
বুঝতে পারলি কেসটা? এটা কোভালেন্ট বন্ড হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, কিন্তু তুমি অ্যাজিউম করছো ওটাকে এইভাবে। এটার সুবিধাটা কি হচ্ছে, এই ডেল মাইনাস মানে কত মাইনাস তুমি তো বলতে পারছো না, তাই তো? প্রবাবিলিটি ওয়াইজ তুমি দেখতে গেলে ইউ ক্যান নট এক্স্যাক্টলি কোয়ান্টিফাই। কিন্তু ওটাকে তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক করে দাও, ও ওটা 2 - 2 দুটো করে ইলেকট্রন বেশি খেয়ে বসে রয়েছে, তাই জন্য সিটা হচ্ছে 4+। এটা তুমি ইকুয়েশন লিখলে এটা ভুল, কিন্তু ইন টার্মস অফ ল্যাটিমার ফ্রস্ট ইকুয়েশন শেখানো আগে, হ্যাঁ, অক্সিডেশন স্টেটটা যদি তুমি বোঝো, একটা কম্পাউন্ডে একটা অ্যাটমের অ্যাটম ইন আ কম্পাউন্ড, আচ্ছা বুঝতে পারলি? এইখানে দুটো নিয়ম আছে। নিয়মটা কি? ফার্স্ট হচ্ছে, অনেকগুলো নিয়ম আছে, মেন নিয়ম হচ্ছে যে ইনার্ট এলিমেন্ট, ইনার্ট বা নেটিভ, তার অক্সিডেশন স্টেট 0 হয়। যেরকম শুধু কার্বন বললে তার মানে কার্বনের 4টে ইলেকট্রনই ভেতরে রয়েছে, তার কিন্তু কোনো ইলেকট্রনের অভাব নেই। তাই জন্য মানে কার্বন, শুধু কার্বন ইজ নট অক্সিডাইজড। কার্বন তার অক্সিডেশন স্টেট কি হচ্ছে 0। কার্বন মনোঅক্সাইডের কি হবে? কার্বনের অক্সিডেশন স্টেটটা কি হবে কার্বন মনোঅক্সাইডেতে? তাই তো? অক্সিজেন, একটাই অক্সিজেন আছে তো, দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে, তার মানে কার্বনের কি হচ্ছে? দুটো ইলেকট্রন অভাব। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আরেকবার একটু বলুন, আমি বুঝলাম না। আচ্ছা, অক্সিজেন কি করছে? কার্বন মনোঅক্সাইডেতে কি হচ্ছে এটা তোমাকে ব্যালেন্স করতে হবে। O2, একটাই অক্সিজেন আছে, 2 - O2 নয়, ও একটা অক্সিজেনের দুটো ইলেকট্রনের অভাব থাকে, মানে দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে, ঠিক আছে? অক্সিজেনেতে শেলেতে দুটো ইলেকট্রন বাইরে থাকে, হ্যাঁ তাই স্যার। জন্য ওটাকে ব্যালেন্স করতে কার্বন ডাইঅক্সাইডেতে কি হচ্ছে, সেইটা 4+ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বন্ডটা কিন্তু এরকম ফর্ম হচ্ছে না, দিস ইজ নট হাউ দ্য বন্ড ইজ ফর্ম। অ্যাজিউম ইলেকট্রো আয়নিক ইন্টারাকশন। আর শুধু কার্বনেতে 0, তাহলে শুধু কার্বনের 0, এইটাতে 2+, এটাতে কার্বনের হচ্ছে, কার্বনের কথা বলছি, অক্সিজেনের কথা বলছি না। তোমাকে অক্সিডেশন স্টেট বার করতে গেলে হোয়াট ইজ কার্বনস অক্সিডেশন স্টেট, এটা ক্লিয়ার তো সোফার? অক্সিজেনটা তাহলে কি হবে? অক্সিজেনেরটা উল্টো হবে। অক্সিজেনের তো তোমার অলরেডি তো তুমি জানো, অক্সিজেনের তো 2- হয়ে বসে রয়েছে। অক্সিজেনের নর্মালি সবসময় 2- হয়ে থাকে, এক্সেপ্ট যখন কোনো মানে শুধু কার্বনেই চেঞ্জ হবে, অক্সিজেনে শুধু হ্যাঁ 2- থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কার্বনের মানে তুমি কার্বনেরটাই তো জিজ্ঞেস করেছি আমাকে, এবার অক্সিজেনেরটা জিজ্ঞেস করলে কার্বনকে ওইভাবে রেখে অক্সিজেনটা দেখতে হবে। অক্সিজেনের কি হচ্ছে 2-।
আর অক্সিজেন অ্যাটমের কি হবে 4 মাইনাস, তাই তো? শুধু Yes, sir. অক্সিজেন মলিকিউলটার এটা হবে, আর অক্সিজেন অ্যাটমের হবে 2 মাইনাস অক্সিডেশন স্টেট। অক্সিজেনের সবসময় 2 মাইনাসই থাকবে, শুধু কার্বনেই আমাকে না, চেঞ্জ করতে সবসময় না, হবে। যখন পারঅক্সাইড হয় তখন হয় না, তখন 1 মাইনাস হয়। আচ্ছা, H2O2 টাতে এটাতে দেখা যাচ্ছে2H+ তো অক্সিডেশন স্টেট +1। আমি কেন বলছি +1, এটা দেখা গেছে যে এখানে একটা অক্সিজেন আছে আর এখানে একটা অক্সিজেন রয়েছে, এরা দুজন, এখানে আরেকটা ঢপ অ্যাজাম্পশন, দুজন একটা ইলেকট্রন শেয়ার করছে। তাতে কি হচ্ছে, এটা যে 2 মাইনাসের জায়গায় এটা একটা -1 হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে। তাই জন্যে এটাকে ব্যালেন্স করার জন্যে, একটা অক্সিজেনকে ব্যালেন্স করার জন্যে এটা +1 হয়ে যাচ্ছে, তাই তো? H2টাকে তো 2H+, এটাই লেখা যায় তো। একটা ইলেকট্রন এই অক্সিজেন নিয়ে নিচ্ছে, একটা এটা নিয়ে নিচ্ছে, আর অক্সিজেনের যে আরেকটা এরা শেয়ার করে নিচ্ছে। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট নয়। ধরে রাখ পারঅক্সাইডেতে অক্সিজেনের স্টেট হচ্ছে -1। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। এই যে oxygen usually except peroxide where it is -1. পারঅক্সাইডের সময়তেই শুধু চেঞ্জ হবে। হ্যাঁ, আমি ওটা বোঝালাম। এই যে কেন একটা, এই যে অ্যাজাম্পশন যে এইটা একটা ইলেকট্রন শেয়ার করছে, এটা ইলেকট্রন শেয়ার করলে ওটা কি 2 মাইনাস থাকছে না, ওটা মাইনাস হয়ে যাচ্ছে, শুধু 1 মাইনাস হয়ে যাচ্ছে। তাই জন্যে এইচ এর সঙ্গে একটাই থাকবে, তার মানে তার স্টেটটা +1 থাকবে। একটা CO2 তে কি হচ্ছে, একটাই তো কার্বন আছে, এখানে কি আছে, একটাই তো হাইড্রোজেন আছে। H2O2 তেও তুমি হাইড্রোজেনটা দেখছো, একটাই হাইড্রোজেনের কথা তুমি ভাবছো, একটাই হাইড্রোজেনের কথা ভাবছো। এদিকে ও আর ও একটা ইলেকট্রন শেয়ার্ড, 1 ইলেকট্রন ইচ শেয়ার্ড, এদের দুজনকার দুটো ইলেকট্রন হয়ে যায়। এর একটা কয়েন আছে, ধরো অক্সিজেনের দুটো কয়েন আছে, একটা অক্সিজেনের দুটো কয়েন আছে, আরেকটা অক্সিজেনের দুটো কয়েন আছে। এবারে হ্যাঁ কি করছে, ওরা দুজন একটা করে কয়েন শেয়ার করে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ওরা একটা আলাদা বাক্সের মধ্যে একটা কয়েন ফেলে রেখে দিল। ঠিক আছে, তাদের নিজেদের একটা বর আর একটা বউ হয়ে তারা একটা বাক্সের মধ্যে একটা করে কয়েন জমিয়ে রেখে দিল। একটা কয়েন হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে কি হলো, হাতে কি এক একজনের হাতে কি পড়ে রইলো, -1 একটা ইলেকট্রন পড়ে রইলো, তাই তো? হ্যাঁ, ওই দুটোকে একটা অক্সিজেন আরেকটা নিয়ে নিল, আরেকটা মানে ওটাকে ধরে নিচ্ছে ওটা কোভ্যালেন্ট বন্ডিং। ওটা ওরা এনার্জি ক্যালকুলেশন করে দেখেছে, ওটা মিলছে না পারঅক্সাইডে, তাই জন্য পাওয়া গেছে ওটা ওটা শেয়ার করে নিচ্ছে। আর এখানে তুমি ধরে নিচ্ছে যে ওটা শেয়ার করে ওটা কোভ্যালেন্ট বন্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারলি তো, ঢপটা দেখ কিরকম, কে বলছে এক্সাক্ট সায়েন্স এটা। হ্যাঁ, ওটা বলে দিচ্ছে, ওটা ওই দুটো শেয়ার করে নিয়ে নিচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, ওর হাতে অক্সিজেনের শুধু -1 হয়ে গেছে। ওই -1 কে ব্যালেন্স করার জন্য কি হলো, H+ হয়ে যাচ্ছে। তাহলে H এর অক্সিডেশন স্টেট কি হয়ে যাচ্ছে, +1।
H2O2 তে তুমি এইচ এর অক্সিডেশন স্টেট কি হচ্ছে +1, কেন একটাই তো অক্সিজেনের হাতে মাথায় একটাই তো থাকছে, তাই না কম্পাউন্ডটাতে। ঠিক আছে, পরেরটাতে যাওয়া যাক। আচ্ছা, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এটা একটা জিনিস আছে। একটা কম্পাউন্ড যখন ভাঙছে A প্লাস প্লাস A মাইনাস তৈরি হয়ে যাচ্ছে, মানে বোথ অক্সিডেশন এন্ড ওয়ান কম্পাউন্ড ইজ অক্সিডাইজড এন্ড ওয়ান কম্পাউন্ড ইজ রিডিউসড। ওয়ান ঠিক আছে। এটা সোফার ক্লিয়ার। হ্যাঁ স্যার। 2H2O2, H2O টা কি হয়ে গেল, রিডিউসড হয়ে গেল, একটা অক্সিজেন বেরিয়ে গেল তো রিডিউসড হয়ে গেল, আর এদিকে একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। একটা রিডিউসড ফর্ম, একটা অক্সিডাইজড ফর্ম। আচ্ছা, এবারে এইটা মাথায় নিয়ে ল্যাটিমার ডায়াগ্রামে যাও। এটাতে কি হচ্ছে, তুমি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালকে তুমি কিভাবে এটাকে তুমি রিপ্রেজেন্ট করবে। ইট ইজ আ কনসাইজ ওয়ে টু রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালস ফর দ্য ভেরিয়াস অক্সিডেশন স্টেট অফ অ্যান এলিমেন্ট। আচ্ছা, ফর অক্সিজেন। স্যার একটু উপরে করবেন, ওই যেটা ব্র্যাকেটে লিখেছিলেন না 1 অ্যাটম, ওটা একবার দেখান। হ্যাঁ হ্যাঁ এটাই। ঠিক আছে স্যার, হয়ে গেছে। আচ্ছা, ধরো অক্সিজেন স্পিসিসের এবারে আমি ল্যাটিমার ডায়াগ্রাম ড্র করছি হাইড্রোজেনের সঙ্গে। অক্সিজেনের কি হচ্ছে, এটা নেটিভ তো, কোনো O2 রয়েছে, এটা তো নিউট্রাল। ও হলে 2- হয়ে যায়, দুটো ইলেকট্রন, মানে O2 ভাঙলে কি হয়, তাই তো ইকুয়েশনটা। হ্যাঁ স্যার ঠিক আছে। 4টে ইলেকট্রন বেরিয়ে যায়, মানে দুটো অক্সিজেন মিলে। O2 কে তুমি আয়নাইজ করলে এইভাবে ইকুয়েশনটা হয়ে যায়। কিন্তু O2টা তো জিরো, নেটিভ এলিমেন্ট সব, ইনার্ট বা নেটিভ এলিমেন্ট ইজ জিরো। আচ্ছা, পারঅক্সাইড H2O2 তো পারঅক্সাইড, তুমি ওই শেয়ার করেছে বলে 1, আর H2O তে -2 কেন, O2-, এই 2- কে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, H কে 2+ হতে হবে, তাই তো। হ্যাঁ স্যার। তাই জন্য জলেতে
অক্সিজেনের অক্সিডেশন স্টেটটা কি হচ্ছে -2, তাই তো? হ্যাঁ স্যার। Yes, sir. আর এই ইকুয়েশনটা করলে এটা যদি অক্সিজেনকে বাঁ দিকে আর হাইড্রোজেনকে, সরি, অক্সিজেনকে ডান দিকে আর হাইড্রোজেনকে বাঁ দিকে যাও, তোমার ইলেকট্রো পোটেনশিয়াল ডিফারেন্স কত? ইলেকট্রো পজিটিভ, ওটা +0.68 ভোল্ট। তো এটা একটা ভিজুয়ালাইজ করা যায়। এবারে ম্যাঙ্গানিজকে দেখো, MnO4-, এটার হচ্ছে অক্সিডেশন স্টেট ওইভাবেই +7 হয়। HMnO4 এতে 6 হয়, এটা করলে 4 হয়, এটা করলে 3 হয়, এটা করলে 2 হয়। আর একদম ম্যাঙ্গানিজে কতগুলো ম্যাঙ্গানিজেতে ইলেকট্রন কম আছে, Mn তে একটা ইলেকট্রন কম নেই। Mn2+ কি হয়েছে, দুটো ইলেকট্রন কমে গেছে। Mn3+ এতে কি হয়েছে, তিনটে ইলেকট্রন কমে গেছে। অ্যাসিডিক মিডিয়াতে কি হচ্ছে? আর MnO2 তে কি হচ্ছে, চারটে ইলেকট্রন, দুটো অক্সিজেন কি করেছে, দুটো দুটো করে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাই তো? তার মানে ম্যাঙ্গানিজের কি হয়ে গেছে, দুটো কমে গেছে, দুটো প্লাস দুটো চারটে কমে গেছে। এদিকে হাইড্রোজেন আরেকটা নিয়ে নিয়েছে, প্লাস অক্সিজেন নিয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে অক্সিজেন আরেকটা মাইনাস নিয়ে নিয়েছে, HMnO4-। তার মানে কি, ও উপরে মাইনাস হয়ে বসে রয়েছে। তার মানেটা কি হচ্ছে, একটা ইলেকট্রন ওখানে নিয়ে নিয়েছে এক্সট্রা, আর একটা হাইড্রোজেন কি করছে, আরেকটা নিয়ে নিয়েছে, হাইড্রোজেন আরেকটা ইলেকট্রনকে নিয়ে নিয়েছে। তার মানে কি, এটাতে +4 ছিল, ওখান থেকে ওটা হয়ে গেল +6, 6খানা ইলেকট্রন কমে গেছে, তাই তো? আবার একদম O4- করলে কি হলো, একেবারে আরেকটা আরেকটা অক্সিজেন ঢুকে গেছে, এই হাইড্রোজেন করে আরেকটা অক্সিজেন ঢুকে গেছে, ওটাতে কি হয়ে গেছে, +7 হয়ে গেছে। এইটা হচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম। আচ্ছা, এরপরে এটা আমি নিজেই লিখেছি, ভালো পাইনি তাই জন্য নিজেই লিখেছি। এবারে ল্যাটিমার হলো, এবারে ফ্রস্ট ডায়াগ্রামটা কি? এইটা কি? আর এক্স অ্যাক্সিসেতে কি রয়েছে, অক্সিডেশন স্টেট। আর ওয়াই অ্যাক্সিসে কি রয়েছে, ফ্রি এনার্জি। ওই পার্টিকুলার অ্যাটম ইন দ্য কম্পাউন্ড। হ্যাঁ, ফর পার্টিকুলার অ্যাটম ইন কম্পাউন্ড। এক্স অ্যাক্সিসটা কি মেজার করছে, অক্সিডেশন স্টেট অফ দ্যাট অ্যাটম। আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে, আচ্ছা, E0টা কি হচ্ছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। এবারে এবারে রিলেশনশিপ বিটুইন
এন ই জিরো, এনটা হচ্ছে নেটিভ, মানে পুরো মানে চার্জ জিরো, ঠিক আছে। ই জিরো আর এন জিরো এটাকে একই দেখছে। রিলেশনশিপ বিটুইন এন ই জিরো অ্যান্ড ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি হচ্ছে ডেল্টা জি। আগের দিন পড়ালাম না ফ্রি এনার্জি, ফ্রি হ্যাঁ স্যার এনার্জি চেঞ্জ, ডেল্টা ফ্রি, ডেল্টা হচ্ছে ফ্রি এনার্জি চেঞ্জ। থার্মোডাইনামিক্যালি এটাকে আমরা পড়ছি। ইকুয়েশনটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এইটা। তার মানে এফটা হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট, কত 9 ফাইন কত কুলাম হয় চার্জ, 96500। আর 96 কত একটা কি হয়, ওটা হচ্ছে চার্জ, মানে কনস্ট্যান্ট। এইটা অলওয়েজ ইকুয়াল টু জিরো, এটা ইট রিপ্রেজেন্ট পিওর নিউট্রাল এলিমেন্ট and the stability of other oxidation state is measured relative to the this point. আচ্ছা, এইখানে আরেকটা জিনিস হচ্ছে ইকুয়েশনের মধ্যে, y axis of a Frost diagram represents the free energy, where free energy যদি কম থাকে গ্রেটার স্টেবিলিটি হয়। কাইনেটিক্যালি তুমি যদি এনার্জি কম মানে কি আরো বেশি স্টেবল, ভেতরে নড়াচড়া কম হচ্ছে, তো তোমার যদি পেটে খুব গ্যাস হয়, গুড়গুড় গুড়গুড় করে, তুমি তো খুব শান্তিতে বসতে পারবে? সারাক্ষণ পেটে অস্বস্তি হচ্ছে, তুমি এদিক ওদিক নড়াচড়া করবে। বেসিক্যালি ব্যাপারটা তাই। তার মানে লেস ফ্রি এনার্জি মানে কি, তার মানে বেশি বেশি স্টেবল, তাই তো। আর যত বেশি ফ্রি এনার্জি থাকবে তত বেশি আনস্টেবল। আনস্টেবল মানে কি, ওটা ভেঙে ডিসপ্রপোর্শনেট রিয়াকশন হয়ে যাবে, মানে একটা ওই কম্পাউন্ডটা ভেঙে একটা অক্সিডাইজ ফর্ম হয়ে যাবে, একটা রিডিউসড ফর্ম হয়ে যাবে, তাই তো। হায়ার এনার্জি লেস স্টেবল, more chances disproportionation, ওই পুরোটা লিখলাম না, more chances of disproportionation। এটা ক্লিয়ার তো সোফার? এবার একটা দেখি ডাইরেকশন। এইটা হচ্ছে ফ্রি এনার্জি, ধর এত ভোল্টস, ঠিক আছে। রিডাকশন পোটেনশিয়ালটাকে এনার্জির সঙ্গে ডিফারেন্স হয়ে গেছে, যেটা বেশি তো ওটা কম। সো এটা কোন কোন কেমিক্যালে করছি, ক্রোমিয়াম ইন অ্যাসিড। What can be determined about the relative stability of chromium oxidation state in acid? এটা মেজার করেছে ভোল্টস। এটা যখন অক্সিডেশন স্টেট জিরো, ক্রোমিয়ামের এনার্জিও জিরো, তাই তো। হ্যাঁ স্যার। ওটাকে বুকে আমার মন খারাপ করছে, খুব বদমাইশি করছিল তখন। আরে পড়াচ্ছি, পাশে পাশে টেবিল ফ্যানটা চলছে তো, ওর মধ্যে চেঁচাচ্ছে, বাচ্চা তো ওই আওয়াজটা কেটে আসছে, ওর মজা হচ্ছে। ছোটবেলা আমরা সবাই করেছি। বকুনিও সবাই খেয়েছো। হ্যাঁ স্যার। বুকে এবারে মামার মন খারাপ করছে। হ্যাঁ, এখন আবার এসে বদমাইশি করছে, ও কিচ্ছু এসে যায়নি, কিচ্ছু এসে যায়নি, ওর কোনো লজ্জা নেই। ও
লাফাতে লাফাতে আচ্ছা পালিয়ে গেল। এখন ফ্রি থাকবে তো, পরে তো টেনশন তো আছে, এখন ফ্রি থাকুক। হ্যাঁ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে যত এটা নিচে নামছে, তার মানে এই যে স্টেটে যেটা রয়েছে অক্সিডেশন স্টেট +3 যেটাতে রয়েছে, হ্যাঁ, মোস্ট স্টেবল লেস ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন, ঠিক আছে। এইটাতে দেখ এনার্জি সব থেকে বেশি +6 এতে সব থেকে কম লিস্ট স্টেবল, যত বেশি তত কম স্টেবিলিটি। তার মানে একটা এইভাবে তৈরি করলে তুমি বলবে কোনটা এটাতে ম্যাক্সিমাম ডিসপ্রপোর্শনে এখানে হয়ে যাবে। তাই তো, এটা হচ্ছে ফ্রস্ট ইকুয়েশন। ল্যাটিমার ইকুয়েশনেতে তুমি কি বার করলে, এই অ্যারো দিয়ে তুমি এইটা বার করলে কার কতটা ভোল্ট দেখে, এটা -1.18, 1.56, 0.90, এখান থেকে এখানে রিডাকশন পোটেনশিয়ালটা কত, প্লাস এদিকে প্লাস হয়ে যাচ্ছে, এদিকে আরো মাইনাস হয়ে যাচ্ছে। না মাইনাস তো, মাইনাস এইদিকে একদম বাঁ দিকে রয়েছে মাইনাস, ঠিক আছে। চান্সটা হচ্ছে MnO4টা এইদিকে ভেঙে যাবে Mn2+ হয়ে। তুমি এই ইকুয়েশনটা দেখে তুমি দেখে যাবে কোনটা কোনটা ডিসপ্রপোর্শনেট হয়ে যাচ্ছে। If the potential on left of the arrow is less than that of the right, potential on left of the arrow মানে এটা হচ্ছে লেফট, এই potential is less than that, এখানে কিন্তু লেস, এটা গ্রেট, মানে এটা যদি উল্টো হয়, যেরকম এই 0.90 কোনটা এদিকে এদিকে, এটা যদি উল্টো হতো, হ্যাঁ, তাহলে এটা খুব স্টেবল, এটা স্টেবল, ডিসপ্রপোর্শনেট হবে না এটা, মানে ভেঙে যাবে না। ইফ দ্য পোটেনশিয়াল, এইটা তুমি পড়ছি, ইফ দ্য পোটেনশিয়াল অন দ্য লেফট অফ দ্য অ্যারো +90 কি, হ্যাঁ এটা ডিসপ্রপোর্শনেটই তো, +90 কি কি হচ্ছে, লেস দেন দ্যাট অফ দ্য রাইট, তো +2.09টা কি বেশি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে এটা কি হচ্ছে, এটা এটা ভেঙে যাওয়ার চান্স আছে, এটা খুব একটা স্টেবল নয়। আহ, বুঝতে পারলি তো, এই ইকুয়েশনটা দেখলে এই তার মধ্যে তুই যদি এই পোটেনশিয়ালটা যদি বসাস তার মধ্যে, মানে হাইড্রোজেনের সঙ্গে ওই পার্টিকুলার কম্পাউন্ডটার ইন দ্যাট সলিউশন যদি তুই করিস, হ্যাঁ, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা যদি বের করিস, E0 যদি বের করিস, E0 যদি বার করিস, এইগুলো হচ্ছে E0, তাহলে তুই দেখবি এটা কম। তার মানে এই জিনিসটা সাধারণত এটা ভেঙে যাবে, এটা স্টেবল নয়, একটা অক্সিডাইজ ফর্ম একটা রিডিউসড ফর্ম হয়ে যাবে। এটা এখানেই দেখাচ্ছে Mn3+ প্লাস ইলেকট্রন কি হয়ে যাচ্ছে Mn2+ অ্যাকুয়াস, হ্যাঁ, এত +1.56, এই যে এই জায়গাটা, এই রিয়াকশনটা দেখাচ্ছে। এটা সাধারণত এইভাবে ভেঙে যাবে, ঠিক আছে। তো এই ল্যাটিমার ডায়াগ্রাম থেকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। স্যার মানে লেফটের দিকে যদি কম থাকে আর রাইটে যদি বেশি থাকে, এক্স্যাক্টলি। তাহলে তাহলে স্যার Mn2+ এর এদিকে তো 1 প্লাস প্লাস আছে আর এদিকে মাইনাস আছে, মানে এটা তাহলে বুঝলাম না এটা। বুঝলাম, মানে স্যার Mn2+ এর এই পাশে তো এটা তো +1.5 বেশি আছে, এটা বেশি আছে, এটা প্লাস আছে, আর বাঁদিকে কি মাইনাস আছে, তার মানে কি রাইটটা বেশি, এখানে হ্যাঁ কি হচ্ছে স্যার। লেফটটা বেশি, স্যার মানে রাইটটা বেশি মানে ওইটা স্টেবল হয়ে গেছে। ওটা স্টেবল হয়ে যাবে। Mn তো ডেফিনেটলি স্টেবল। Mn তো স্টেবলই। মানে তুমি এখানে তুমি স্টেবিলিটিটা আরো বুঝতে পারবে, এই +7, +6, +4, এই অক্সিডেশন স্টেটেতে তুমি সাজিয়েছো, এটাতে স্টেবিলিটিটা আরো বোঝা যায়।
আর স্যার এইটা তাহলে HMnO4 ওটাও তো রাইটে আছে, তাহলে ওটাও কি স্টেবল? হ্যাঁ HMnO4 অত স্টেবল নয়। হ্যাঁ এটার কিন্তু থেকে স্যার এটা স্টেবল, তো রাইট। এটার থেকে স্টেবিলিটি বেশি, আবার এইটা আবার স্টেবল নয়, রাইটটা বেশি আছে। এই যে না না এই যে দেখ মাঝখানে আবার এইখান থেকে এইখানে এই যে +1.23 আছে। মোট কথা যত বাঁ দিকে আছে তত আনস্টেবল, যত ডান দিকে আছে তত স্টেবল। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ। স্যার। অত না এটা পাতি পড়ে যাবি, এটাই লিখে যাবি এক্সাম্পলটা। এই সাজানোটা বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্রিয়েশন স্টেটেতে সাজানো হয়েছে, ওটা হচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম। এটা একটু সেভ করে এটা একটু পাঠিয়ে দিন, এখন অনেক কিছু লেখা আছে তো। হ্যাঁ আমি সেভ করে দিয়েছি, এটা পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। আর এটাতেও স্টেবিলিটি মেজার করছে, কিন্তু অন দ্য বেসিস অফ ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি রিলেশনটা হচ্ছে এইখানে। ঠিক আছে ঠিক স্যার। আছে, ঠিক আছে আজকে রাখি এখানে, একটু হ্যাঁ কমপ্লেক্স। স্যার, এবার নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস আমরা সানডেতে করি নাকি? স্যার মাঝে একবার আপনি নিয়ে নিতে পারেন এক্সট্রা। মাঝে বলে দিচ্ছি, চাইলে পারলে ফ্রাইডেতে নিয়ে নেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। বাই স্যার, গুড নাইট স্যার। বাই, গুড নাইট। থ্যাংক ইউ